হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আশ্চর্যের শেষ পরে চলে যাই আমি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলি। ছোটবেলা থেকেই যে কেউ প্রথম দর্শনেই সুন্দরী বলে আখ্যায়িত করে। ক্লাস 6 থেকেই আমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। পড়াশোনায় ভালো বলে মা চাইতেন আমি পড়াশোনা করি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এলে বাবা কিছু না বললেও মা সরাসরি না করে দিতেন। মেট্রিক পাশ করার পর থেকে শুরু হয় অত্যাচার। সকাল বিকাল বাড়িতে ঘটক আসা যাওয়া করত। ছেলের মা বাবা লোভ দেখাত, ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে নিবে, রাজরানী করে রাখবে, বিয়ের পর পড়াশোনাও করাবে, আমাদের পারিবারিক অবস্থার উন্নতি করে দেবে, এই সেই নানা রকমের লোভ দেখাত। আমার বাবা লোভে পড়লেও মা কখনো এসবে মন দিত না, কারণ আমার মায়ের বড় বোনের শ্বশুর বাড়ির লোকও নাকি এমন অনেক ভালো মানুষই দেখিয়ে বাড়ির বউ করেছিল। কিন্তু খালার সেখানে সুখ হয়নি, পড়াশোনাও করায়নি, যার ফলে এখন অবধি শ্বশুর বাড়ির অত্যাচারে ভুগছে। আগে শ্বশুর শাশুড়ি আর এখন ছেলে বউয়ের অত্যাচার সহ্য করছে। এসব দেখেই মা আমাকে আর ছোট বোনকে সব সময় বলতো, আহি, আমি তোদের উচ্চশিক্ষিত করব। আমি যদি মারা যাই তাহলে ওনাকে তুই মানুষের মতো মানুষ করবি, তোরা দুবোন নিজের পায়ে দাঁড়াবি, কখনোই অন্যের ওপর ভরসা করবি না, কখনো অন্যের কাছে মাথা নত করে জীবন পার করবি না। সেই মায়ের মেয়ে আমি সদ্য 18তে পা দিয়েছি, তখন আমি বরাবরই প্রচণ্ড সাহসী। পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি কোনো অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়। তাছাড়া মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসে ভদ্রভাবে, সভ্যতা বজায় রেখে, অথচ ওই মানুষটা গুন্ডা মস্তানদের মতো আচরণ করছে, কথার মাঝেই পাওয়ার দেখাচ্ছে। বিয়ে তো পুতুল খেলা নয়, বিয়ে মামাবাড়ির আবদারও নয়। এভাবে অসভ্যের মতো বিয়ের প্রস্তাব দিলে কোনো মেয়ে রাজি হবে? যেখানে বিয়ের জন্য মানসিকভাবেও প্রস্তুত নই আমি। তাই তেজি গলায় বললাম, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, এতে কোনো ভুল নেই, কিন্তু আপনার প্রস্তাবের ধরনটা খুবই বাজে, তাই আপনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলা মাই উনি ভয়ঙ্কর এক হাসি দিলেন। সেই হাসিতে বিরক্ত যতটা না হয়েছিলাম তার থেকেও ভয় পেয়েছিলাম দ্বিগুণ। কিন্তু সে ভয়টা ওনাকে বুঝতে না দিয়ে অপমানের সুরে বললাম, এবার আপনি আসতে পারেন। কথাটা বলে আমি যে দরজা খুলতে যাব, অমনি উনি আমার হাত টেনে ধরলেন। আমার মেজাজ গরম হয়ে গেল। অচেনা একজন পুরুষ মানুষ এভাবে আমাকে স্পর্শ করবে আর আমি সেটা মেনে নেব? পিছন ঘুরে ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দিলাম গালে। রাগান্বিত গলায় বললাম, ডোন্ট টাচ মি। নেতা হন আর যাই হন না কেন, আমি ভয় পাই না আপনাকে। মেয়েদের শরীরে বিনা পারমিশনে স্পর্শ করার শাস্তি এটাই। আপনি নেতা বলে অন্যান্য মেয়েরা খাতির যত্ন করলেও এই আহি সেটা করবে না। উনি আমার হাতটা ছেড়ে দিলেন। ওনার চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করল। রক্তিম চোখে আমার দিকে তাকালেন উনি। ওনার সেই চাহনিতে অন্তর আত্মা কেঁপে উঠল আমার। নিজেকে স্ট্রং রেখে শুকনো এক ঢোক গিলে যেই চলে যাব, তখনই উনি হিংস্র গলায় বলল, আই ডোন্ট লাইক ইট, বলেই আমাকে খুব হিংস্রভাবে সুন্নিতে তুলে ওনার কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বের হল। প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি ঘটল। যখন বুঝলাম তখন লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল। চিল্লাতে শুরু করলাম, দুহাতের সমান তালে কিল ঘুষি দিতে শুরু করলাম, কিন্তু এতে উনি বিন্দু পরিমাণ রেসপন্সও করলেন না। সকলের সামনে নিয়ে গিয়ে গলা উঁচিয়ে বললেন, আমার বউকে আমি নিয়ে গেলাম, তোরা আমার শ্বশুর শাশুড়ি আর শালিকাকে যত্ন সহকারে আমার রাজ্যে নিয়ে যাবি। আমার বাবা ভয়ে দুহাত জোর করে কেঁদে ফেলে বলে, বাবা গো, আমরা ছোটখাটো মানুষ, আমাদের কাছে জীবনের থেকেও সম্মানের মূল্য অনেক বেশি, এভাবে আমার মেয়েটাকে নিয়ে যেও না, তাহলে যে লোক সমাজে মুখ দেখাতে পারব না। উনি তখন বিশ্রীভাবে হাসতে থাকে আর বলে, আহ শ্বশুর মশাই, মুখ দেখাতে না পারলে ঘরে শুয়ে বসে আরাম করবেন, কি দরকার এমন চাঁদ মুখখানা সমাজকে দেখানোর? আমার শাশুড়ির জিনিস অন্য কেউ কেন দেখবে শ্বশুর মশাই? ইটস ভেরি ব্যাড। আমার বাবা ওনার দুপা আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মা আঁচলে মুখ গুজে কাঁদছিল তখন। ভয়ে ছোট বোনও কান্না শুরু করে।
আমি ওনার থেকে ছুটার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। বাবার থেকে পা ছুটিয়ে উনি আবারও বিশ্রীভাবে হাসতে শুরু করে আর বলে, আই ডোন্ট লাইক ইট মশাই। বয়স হয়েছে আপনার, এত উত্তেজিত হবেন না। লোকের কাছে মুখ দেখানোর প্রয়োজন যাতে না পড়ে সেই ব্যবস্থা আমি করে দিব। বাজারঘাট সংসার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ে জামাই আছে তো এত চাপ নিচ্ছেন কেন? এত চাপ নিবেন না। এ বয়সে এত চাপ নিলে তো স্ট্রোক করে মরে যাবেন আর আমার শাশুড়ি মা হয়ে যাবে বিধবা। আমি কিন্তু বিধবা শাশুড়ি এলাও করব না বলেই চোখ মেরে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুরো এলাকার মানুষ দূর থেকে তামাশা দেখে। কেউ এগিয়ে আসে না আমাকে ওই হিংস্র মানুষটার থেকে রক্ষা করতে। হাত পা ছুড়াছুড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাই আমি। বুঝে যাই বিশ্রীভাবে ফেঁসে গেছি আমি। না গায়ের জোর না ক্ষমতার জোর, কোনটাই নেই আমার। এই লোকটার সাথে পারব না আমি। আমাকে অন্যভাবে কিছু করতে হবে। আইনের সহায়তা নিতে হবে। এলাকার সবাই চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে রইল। যার কেউ নেই তার আল্লাহ আছে। দেশের আইন এতটাও দুর্বল নয়। আইনের সহায়তা নিলে নিশ্চয়ই এই লোকটার কঠিন শাস্তি হবে। সারারাত নজরবন্দি করে রাখা হয় আমাকে। সকাল হতেই হেভেন তালুকদারের মা আসে আমার কাছে। আমার শাশুড়ি মা রুবিনা তালুকদার। দুর্বল চোখ, মুখে তাকাই ওনার দিকে। লম্বাচোরা, ধবধবে সাদা চামড়ার মহিলা তিনি। পরনে জামদানি শাড়ি, গা ভর্তি স্বর্ণের অলংকার। বাঙালিভাবে শাড়ি পরায়, অমন ভারী গহনা পরায় মনে হচ্ছিল বহুযুগ আগের সময়ের জমিদার গিন্নি। আমার কাছে এসে আমার চিবুকে হাত রেখে মিষ্টি করে হেসে বললেন, মাশাল্লাহ। তার গলা থেকে একটি হার খুলেও আমাকে পরিয়ে দিলেন। বললেন, আমি তোমার শাশুড়ি মা। তখনই আমি চিনতে পারি উনি হেভেনের মা। ওনাকে দেখে আমি কেমন যেন ভরসা পেলাম। কান্না মিশ্রিত গলায় বলে উঠলাম, আন্টি, আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনেছে। প্লিজ আপনি আমাকে বাঁচান। আমার কথা শুনে ওনার মুখটা ছোট হয়ে গেল কেমন। আমাকে ইশারা করে চুপ করতে বলল। তারপর নিজের মতো হেসে হেসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। আমি বুঝলাম আমাকে বাঁচানোর মতো কেউ নেই এখানে। ঠিক সময় সকালের খাবার দেওয়া হলো আমাকে। কিন্তু আমি খাবার মুখে তোলা তো দূরের কথা, ছুঁয়েও দেখলাম না। দুপুর গড়াতে না গড়াতেই একদল মেয়ে এসে শাড়ি গয়না পরিয়ে দিল। আমার নিষেধ তারা শুনল না। আমি যে একজন মানুষ সেটাই বোধ হয় সকলে ভুলে গেল। পুতুল মনে করে নিজেদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে গুছিয়ে চলে গেল তারা। ঘণ্টাখানিক পর বর বেশে রুমে এলো হেভেন। ওনাকে দেখে রাগে আমার শরীর কাঁপছিল। কিন্তু আমি ওনাকে রাগ না দেখিয়ে অনুরোধের কণ্ঠে বললাম, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। যার জীবনের পুরোটা জুড়েই সর্বনাশের খেলা, তাকে তুমি সর্বনাশ করতে নিষেধ করছো। আই লাইক ইট। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দে উনি বিরক্ত হয়ে টানা সুরে বললেন, আই ডোন্ট লাইক ইট। কবুল বলার সময় যখন আমি কবুল বলছিলাম না, তখন উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমার শ্বশুরশাশুড়ি মা বোধ হয় বড্ড কষ্টে আছে ডিয়ার। উপোস সাথে আবার পুচকে শালিকা। হুহু করে কেঁদে উঠলাম আমি। সকলের সামনেই চিৎকার করে বললাম, আমার মা বাবা কোথায়? কোথায় আমার বোন? কি করেছেন আপনি ওদের সাথে? আমার উঁচু গলা শুনে এক ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, আহ রুবিনা, নতুন বুকে বলে দাও, এ বাড়ির বুড়া এমন গলা উঁচু করে কথা বলে না। কণ্ঠস্বরটা ছিল আমার শ্বশুর হুমায়ুন তালুকদারের। তখনও আমি ও বাড়ির কাউকে দেখিনি, এক আমার শাশুড়ি আর হেভেন ছাড়া। আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি মা আমার গা ঘেঁষে বসলেন। মিনতির সুরে বললেন, বৌমা কবুল বলো, আমি আমার বাবা মায়ের কাছে যাব। হেভেন তখন আবারও ফিসফিস করে বলল, কবুল না বললে এ জীবনে আর বাবা মা বোনের মুখ দেখা হবে না। আমি আপনাকে পুলিশে দেব। দেশে আইন কানুন আছে, এভাবে আপনি আমাদের মতো অসহায়দের উপর জোর জবরদস্তি করতে পারেন না। একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ পাই, ছাড়ব না আমি আপনাকে। চোখ তুলে একবার আশেপাশে চেয়ে তো দেখো, পুলিশ কাকুরাও উপস্থিত রয়েছে এখানে। আমি চমকে আশেপাশে তাকাতেই দেখি পুরো ড্রয়িং রুম জুড়ে গিজগিজে মানুষ। এত মানুষের ভিড়ে দুজন পুলিশকেও দেখতে পেলাম, যারা ড্রিঙ্ক করছে একপাশে দাঁড়িয়ে। কাল থেকে না খেয়েছিলাম, সারাদিন মুখে একটা দানাও তুলিনি। তার ওপর এভাবে মানসিক টর্চার করা হচ্ছে। সব মিলিয়ে শরীর ছেড়ে দিলাম আমি। হেভেন নিজের বুকের সাথে মিশিয়ে নিল আমায়। জ্ঞান হারিয়েছি কিনা দেখতেই আমার মুখের দিকে ঝুঁকে এলো। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। দুর্বলতায় নেতিয়ে পড়েছিলাম, কিন্তু জ্ঞান হারায়নি।
তা দেখে বাঁকা হেসে কাজী সাহেবকে ইশারা করল হ্যাভেন। আবারও চারদিক থেকে ধ্বনি উচ্চারিত হল, বলো মা কবুল। অধেল অনীহা নিয়ে হ্যাভেন তালুকদারের নামে 3 কবুল বলি আমি। ওই 3 কবুল আমার কাছে মৃত্যুদণ্ড থেকেও কঠিন ছিল। আর হ্যাভেনের কাছে ছিল আমাকে সম্পূর্ণভাবে তার আয়ত্তে নেওয়ার মূল মন্ত্র। কবুল বলার পর পরই মা, বাবা, বোনকে নিয়ে আসা হয়। 3 জনের মুখে দুঃখের লেশমাত্র নেই, কিন্তু ওদের দেখে ফুপিয়ে কেঁদে উঠি আমি। আমার মা আমার পাশে এসে বসে। হ্যাভেন উঠে যায় আমার পাশ থেকে। মা আমার হাত চেপে ধরে বলে, আহি মা, যা হয়েছে হয়েছে, সবটা মেনে নে, তুই দেখবি খুব সুখী হবি। এ বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো রে মা। আমি ছলছল চোখে তাকাই মায়ের মুখের দিকে। ভাঙা আওয়াজে বলি, মেনে নেওয়ার মতো কিছু ঘটেছে আম্মু? এমন বিকৃত মস্তিষ্কের একটা মানুষকে কি করে স্বামী হিসেবে মেনে নেব আমি? এ বাড়ির মানুষ যদি ভালোই হয়, এমন অন্যায়কে কি করে মেনে নিচ্ছে তারা? অসহায় মুখে তাকায় মা কিছু বলতে নিবে, তখনই একটি মেয়ে এসে আমাকে চেপে ধরে বলে, ভাবি ও ভাবি, আমার সুন্দরী ভাবি, এদিকে তাকাও, দেখো আমি তোমার একমায় নন্দিনী হিয়া। হ্যাভেনের ছোট বোন হিয়া এসে আমার সাথে পরিচিত হয়। একে একে ও বাড়ির সকলের সাথেই পরিচয় করানো হয় আমাকে। হ্যাভেনের 2 কাজিন নাম হ্যারি আর হীরা। সম্পর্কে আমার দেবর তারা। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, চাচা, শ্বশুর সকলের সাথেই পরিচয় হয়। আমার চাচি শাশুড়ি নাকি অনেক বছর হলো পরলোক গমন করেছেন। সকলের সাথে পরিচয় পর্ব শেষে হিয়া আমাকে হ্যাভেনের রুমে নিয়ে যায়। রুমে ঢুকেই গা ঘিন ঘিন করে ওঠে আমার। পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে ইংলিশে লেখা ছিল, এংরি বার্ড হ্যাভেন ম্যারিড উইথ সুইট বার্ড। হিয়া আমাকে কাবার্ড দেখিয়ে বলল, ওখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে, যাও, যা লাগে নিয়ে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো আমার দাদানের পেট খারাপ হয়ে যাবে, বলেই মুচকি হেসে বেরিয়ে গেল। আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল তখন। শরীরে কাটা দিচ্ছিল কেমন। যে বিয়েটাই আমি মন থেকে গ্রহণ করিনি, যে মানুষটাকেই স্বামী হিসেবে গ্রহণ করিনি, তার সাথে কি করে ভাবতেই গা শিউরে উঠল। কিন্তু লোকটা যে পরিমাণের অসভ্য, ইতর, আমি কি এই জঘন্য ইতরের থেকে রেহাই পাব? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখি হ্যাভেন বিছানায় শুয়ে আছে, হাঁটুর উপর এক পা রাখা। গুনগুন করে গান গাইছে, পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। আমি কখনো বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন সে মুহূর্তে মনে হলো ওই লোকটার মতো কুৎসিত দেখতে এ দুনিয়ায় আর একটা মানব নেই। সত্যি বলতে ওর স্বভাব আচরণে তিক্ত হয়ে এমন ধারণা আপনা আপনিই চলে আসে আমার মনে। আমাকে দেখেই উনি চট করে উঠে বসে বিশ্রীভাবে চেয়ে বিশ্রী একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসে। আমি 2 পা পিছিয়ে যাই। তীক্ষ্ণ কণ্ঠে বলি, একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে রেপ করাকে পুরুষত্ব বলেন আমি, হ্যাভেন তালুকদার। আমার নিয়মে তো এটা লেখা নেই সুন্দরী, বরং লেখা আছে, এত সুন্দরী বুকে বিয়ে করে রেপ না করলে বউ ভাববে আমি পুরুষ, কিচ্ছু পারি না আমি। বলেই বিশ্রীভাবে আমাকে স্পর্শ করতে আসে। আমি পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে মিশে যাওয়ার উপক্রম। সামনের এই জঘন্য মানুষ, জঘন্য স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারি না। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কে বলেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়ে এ পৃথিবীর বুকে জন্মাতে? তোমার এই সকল সৌন্দর্য হ্যাভেন তালুকদারের নামে উৎসর্গ করার জন্য প্রস্তুত হও সুন্দরী।